বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এবং বিজেপি রাজ্য কমিটির নির্দেশে লোকসভা অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং বিকশিত ভারতে বিকশিত বাজেট জনকল্যাণকারী হিতৈষী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে উত্তর ত্রিপুরা 6টি মণ্ডলকে নিয়ে আজ নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এক জনসভা। উক্ত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাপতি কাজল দাস, ত্রিপুরা প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক, 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, উত্তর জেলার 6 মণ্ডল সভাপতি প্রমুখ। এই জনসভায় 6টি মণ্ডল থেকে মিছিল করে জনসভায় যোগদান করে বিজেপি কার্যকর্তারা। জনসভায় জনসংখ্যা ছিল চোখে পড়ার মতো। উক্ত এই জনসভায় উপস্থিত নেতৃত্বরা থেকে প্রত্যেকেই বিকশিত ভারতে বিকশিত বাজেট জনকল্যাণকারী হিতৈষী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া রাজ্যের বিরোধী দল কংগ্রেস সিপিআইএমকে এক হাত মেনেন উপস্থিত বিজেপি বিধায়ক থেকে জেলা স্তরের নেতৃত্বরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। সামনে রেখে আমরা উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক জনজমায়েতে মিলিত হয়েছি। কাউন্সিলর সদস্য আমাদের পঞ্চায়েত সমিতির যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য আমাদের প্রধান, উপপ্রধান এবং সদস্য। ভারত মাতা কি অভিজিৎ দেব তোমায় জানাই উত্তর ত্রিপুরায় স্বাগতম। অভিজিৎ দেব উত্তর ত্রিপুরায় তোমাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম। আমি প্রদেশ কমিটিকে অভিনন্দন। অত্যন্ত বিনয়ী এবং সৎ নিষ্ঠাবান নেতৃত্ব আমাদের অভিজিৎ দেব মহাশয়, উনাকে অভিনন্দনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আমার সহকর্মী, আমার সহযোদ্ধা উত্তর ত্রিপুরার 6টা মণ্ডলের যারা মণ্ডল সভাপতি মঞ্চে উপবিষ্ট হয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। এখানে যত মানুষ এসছেন, আরো যত মানুষ আসেননি সারা ত্রিপুরা রাজ্যে, যারা বাড়ি ঘরে আছেন, এক করে বলে দিয়ে যায় বেনিফিট কি কি পায়। যাদববাবু বলে দিয়েছেন ফ্রি চাউল, নরেন্দ্র মোদীজির দান। যারা পশু পাখি কিংবা শুকর, গো মাতা এগুলো পালন করেন, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সরকার। এবং মৎস্য ব্যবসা যারা করেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন মৎস্য চাষের বেনিফিটের জন্য। যারা কৃষি কাজ করেন, সার ন্যায্য মূল্যের যে জিনিসপত্রের যন্ত্রপাতি সব দিচ্ছেন সরকার। অনেক ভর্তুকি বললে ট্র্যাক্টর বলুন, তারপরে জলের মোটর বলুন, সব দিচ্ছে সরকার। আর আমাদের গরিব মানুষের ঘর, শৌচালয়, বিদ্যুৎ, ভাতা, এবার কিষাণ সম্মান নিধি ভাতা আপনারা শুনেছেন কত হবে, শুনেছেন কত হচ্ছে। এই পেতেন কিষাণ সম্মান নিধির ভাতা বছরে কত? এবার নরেন্দ্র মোদী বাজেটে আগামী দিন কিষাণ সম্মান নিধির ভাতা হচ্ছে জানেন কত? 12,000। আমি ওঠার সময় বিশ্বটাকে বললাম ডাইরেক্ট স্ট্রাইক করে, এখন আমি ইনডাইরেক্ট স্ট্রাইক করলে এটা তো কেউ শুনবে না। আমি এখানে বসে অনেক দিন পর ধর্মনগরের বুকে আবার
সেই গেরুয়া রাজপথ কাঁপিয়ে এত সুন্দর পরিবেশে, বিশেষ করে দূর দূরান্ত থেকে, শুধু ধর্মনগর শহর নয়, কদমতলা, বাগপাশা, যুবরাজনগর, পানিসাগর, কাঞ্চনপুর, সব প্রান্ত থেকে যেভাবে এসছেন, সত্যি আপনাদের অভিনন্দন জানিয়ে দুটো কথা বলতে হচ্ছে। একটা হচ্ছে ভারত সরকারের যে লোকসভায় যে বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছেন তার উপর, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মহামহিম রাষ্ট্রপতি সম্বন্ধে, উনি একজন মহিলা দলিত, আর একজন মহিলা নেত্রী ওনার সম্বন্ধে একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। আমি আরেকটা হচ্ছে আমাদের ৭৫ বছর পরে 1950 সালের 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছি, আমাদের সংবিধান রচনা হয়েছে। সংবিধান লেখা হয়েছিল, কমপ্লিট হয়েছিল 1949 সালের 25শে নভেম্বর, খসড়াটা সেই দিন। আমি সংবিধানের উপর দুটো কথা বলছি। কেন হঠাৎ করে সংবিধান দিবস, সংবিধান অভিযান ৭৫ বছর পরে কেন? সংবিধান, দেশ স্বাধীন হয়েছে, জওহরলাল নেহরুজি প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত সরকার ছিলেন না, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন না। প্রথম নির্বাচন হয়েছে 1952 সালে। 1947-এর প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারত সরকার, এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, অনেকে মনে করেন বা অনেকের এটা একটা দুর্বল জায়গাও হতে পারে, কথায় কথায় বলেন কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা এনেছে। সেই কংগ্রেস কি এই কংগ্রেস বর্তমানে যারা এখানে রাজনৈতিক দল হিসাবে বা কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করে ত্রিপুরায় আছে, তখন কংগ্রেস কোনো রাজনৈতিক দল ছিল না। স্বাধীনতা আন্দোলনে শুধু জাতীয় কংগ্রেস নয়, ভারতবর্ষে অন্তত 5 শতাধিক ছোট ছোট রাজা ছিল রাজ্যের, অন্যান্য রাজনৈতিক দল ছিল, সবটাকে নিয়ে একটা ফোরাম করা হয়েছিল, যে ফোরামটার নাম হয়েছিল কংগ্রেস। যে কারণে স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে কংগ্রেসের সৃষ্টি হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কংগ্রেসকে আমরা এবলিশ করে দেব। তখন কিছু স্বার্থান্বেষী মহল, ক্ষমতালোভী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, না, জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে আমরা রেখে দেব। তখন সেই কংগ্রেসের সবাই ছিল ভারতবর্ষে। সুতরাং অনেকে দাঁড়িয়ে বলেন কংগ্রেস দেশের স্বাধীনতা এনেছে, কংগ্রেস কিন্তু রাজনৈতিক দল, কংগ্রেস দেশের স্বাধীনতা আনেনি। কংগ্রেস ছিল একটা ফোরাম মাত্র, যেখানে সবাই ছিল, এই ফোরামটার নাম ছিল কংগ্রেস। আর সেই স্বাধীন ভারতবর্ষে প্রথম সরকার হয়ে, সেই সরকার একটা দেশ, দেশ মানে তার সীমানা থাকতে হবে, জনসংখ্যা থাকতে হবে, তার একটা সংবিধান থাকতে হবে। তখন কোনো সংবিধান নেই, সংবিধান রচনা করার জন্য একটা কমিটি করা হয়েছে, যার চেয়ারপারসন করা হয়েছিল ডক্টর B.R. আম্বেদকরকে। B.R. আম্বেদকর এমন একটা ব্যক্তি ছিলেন, আজকেও গিনিস বুকে ওনার একটা নাম আছে। ওনার ব্যক্তিগত লাইব্রেরিতে 35,000 বই ছিল, 35,000 বই সংগ্রহ ছিল ওনার ব্যক্তিগত লাইব্রেরিতে। আজকে পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তির লাইব্রেরিতে 35,000 বই নেই। এই মানুষটাকে চেয়ারপারসন করে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। এই ভারতবর্ষের এই সংবিধান যখন লিখে এবং সংবিধানের খসড়াটা 1949 সালের 25শে নভেম্বর ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে। ভারত সরকার তখন প্রধানমন্ত্রী কি করেছেন জানেন? সেখানে সেই খসড়া সংবিধানের উপর একটি শব্দ বসাতে সাহস করেনি।
এমনভাবে সুসংগঠিত একটা সংবিধান, কারণ আমাদের মতো দেশ, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। এই দেশের সংবিধান রচনা করা অত্যন্ত কঠিন কাজটা সেদিনই করেছিলেন, কিন্তু সংবিধানটা যখন ভারত সরকারের কাছে জমা দিলেন, জওহরলাল নেহরু সেই সংবিধানের উপর যেখানে চেয়ারপারসন সই করার কথা, কারণ উনি যখন সরকার এটার সঙ্গে সহমত হলে তারা সংবিধান রচনা করবেন, তখন সংবিধানের যে কমিটি, সেই কমিটি এই খসড়া সংবিধানে সই করবেন। দেখা গেল সংবিধানের প্রথম নম্বর 1 নম্বরে জওহরলাল নেহরুজি সই করে বসেছেন, 2 নম্বরে অন্যদের ডেকে ডেকে সই করে সবার শেষে একটা জায়গা খালি রাখা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানটাতে সই করার জন্য। সেটা যখন বি.আর. আম্বেদকরের কাছে প্রেজেন্ট করা হলো, উনি অত্যন্ত ক্ষিপ্ত হলেন। উনি রাগ করে জওহরলাল নেহরুজির উপরে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে উনি সিগনেচার করে দিয়েছেন। এটা এখনো দিল্লিতে মিউজিয়ামে আছে, যে আসল যে সংবিধান হয়েছিল ভারতবর্ষে, সেই সংবিধানটা এখনো দিল্লি মিউজিয়ামে আছে। আপনারা গেলে সেটা দেখতে পাবেন। সংবিধানে 395টা অনুচ্ছেদ মানে আর্টিকেল, এখানে স্পিকার সাহেব আছেন, সংবিধানের রক্ষক। এই 395টা আর্টিকেলের মধ্যে 394টা আর্টিকেল আমাদের ভারতবর্ষের মানুষের, সব জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে মানুষের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট সুরক্ষিত করার জন্য রাখা হয়েছে। আর একটা মানে 395 যে আর্টিকেলটা আছে, সেটা হচ্ছে রিফিল করা, মানে কোনো অ্যামেন্ডমেন্ট আনতে গেলে লোকসভায় সেখানে সেই আর্টিকেলটা প্রয়োগ করা হয়, বা কোথাও কিছু ফিল আপ করতে হয়। আমরা অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন ব্যাখ্যা করি, যেমন আমরা 370 দ্বারা প্রত্যাহার করা হয়েছে বলি, অ্যাব্রোগেশন অফ 370 ঠিক নয়। 370 দ্বারা সংবিধান থেকে প্রত্যাহার করা হয়নি, মুছে দেওয়া হয়নি। 370 ধারাটাকে ইনঅপারেটিভ করে রাখা হয়েছে। লোকসভায় এটাকে ইনঅপারেটিভ করে দিয়েছে, যে এটা আর অপারেশন করতে পারবে না, কাজ করবে না। 70 ধারাটাকে তুলে দেওয়া হয়নি। সংবিধানে এই যে 12টা চ্যাপ্টার আছে বা 20টা পার্ট আছে, প্রত্যেকটা আমাদের অধিকারকে সংরক্ষিত সুরক্ষিত রাখে। রাহুল গান্ধীজি একটা লাল চটি একটা বই, এটার ভিতরে সংবিধানের 10টা আর্টিকেল লেখা যাবে না এমন একটা বই তুলে বারবার লোকসভায় দেখাচ্ছে। দেখাতে দেখাতে হঠাৎ করে বইটা একবার খুলে গেল, দেখা গেল ভেতরে কিছু লেখা নেই, উপরে শুধু কনস্টিটিউশন লেখা, ভেতরে খালি পাতায় একটা বই। এই লোকসভায় তুলে তুলে নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে যাচ্ছে। আপনারা যারা বলেন এই সংবিধানের প্রতি কারা সম্মান জানিয়েছে, সংবিধানের একটা ধারা আছে 356 ধারা, যে ধারা মূলে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, তাতে রাজ্য সরকারের কি কি ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের কি কি ক্ষমতা, সেটা এই সংবিধানে বর্ণিত আছে। ইন্দিরা গান্ধী আবার 1980 সালে ক্ষমতায় আসার পরে একের পর এক নির্বাচিত সরকার ভেঙে দিয়ে 101 বার সংবিধান লঙ্ঘন করা হয়েছে। কংগ্রেসের সময় গণতন্ত্রের উপর আঘাত এসেছে, এই নির্বাচিত রাজ্য সরকারগুলো ভেঙে দিয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষে 2014 সালে সরকার এসছে। আজকে 11 বছরে একবারের জন্য কোথাও কোন রাজ্যে 356 ধারা প্রয়োগ করা হয়নি। তাহলে কে গণতান্ত্রিক আর কে স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক আপনারাই বুঝে নিন। একটিবারের জন্য আমরা 356 ধারা নরেন্দ্র মোদীজি প্রয়োগ করেননি, কংগ্রেস 101 বার করেছে। আজকে যে এই জনসভা, বিশাল জনসভা হচ্ছে, কিসের উদ্দেশ্যে এই জনসভা? আমি প্রথমত আপনাদের চ্যানেলকে নমন জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা
সুসংগঠিত একটা রাজনৈতিক দল। আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে রাজ্য দপ্তরে সূচনা মোতাবেক আমাদের উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা রাজ্যের 10টা সাংগঠনিক জেলা, সেই 10টা সাংগঠনিক জেলার মধ্যে আমাদের কাছে সূচনা এসেছে। আমরা প্রথম মন্ডল ভিত্তিক জনসভা গত 7 তারিখ আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। আমাদের উত্তর ত্রিপুরার 6টা মন্ডলে সুসংগঠিতভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে জনকল্যাণমুখী বাজেট 2025-26 পেশ করা হয়েছে। ভারতবর্ষের গরিব, কৃষক, মধ্যবিত্ত অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণীকে টাচ করে যে সর্বকালের সর্ববৃহৎ বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটকে আমরা উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আমরা দ্বিতীয় পর্যায়ে জেলাভিত্তিক আমাদের এই জনসমাবেশ আমাদের উত্তর ত্রিপুরা জেলায় আজকে 12ই ফেব্রুয়ারি আমরা দুপুর 2 ঘটিকা থেকে শুরু করতে যাচ্ছি। পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশের বিরোধী যুব নেতা, যিনি শূন্যের অধিকারী, উনি সংবিধান বাঁচাও একটা কর্মসূচি গ্রহণ করেছেন। সেই সংবিধান বাঁচাও আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের গৌরবময় সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে সংবিধান গৌরব দিবস, অর্থাৎ সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে আমাদের ধর্মগ্রন্থের মতো আস্থাশীল রেখে আমরা শ্রদ্ধার সহিত আমরা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং দেশের মঙ্গলার্থে নিজেকে তৈরি করার জন্য একটা বার্তা আমরা পৌঁছাতে চাই। আমরা মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি একজন আদিবাসী মহিলা, ওনাকে এই বাজেট অধিবেশনের প্রথম সেকশনে উনি যখন বক্তব্য রাখছেন আমাদের পবিত্র পার্লামেন্টে, তখন আমাদের বিরোধী যুবনেতা রাহুল গান্ধীর মাতৃদেবী সোনিয়া গান্ধী একজন আদিবাসী আনপড় মহিলাকে যেভাবে কটূক্তি করেছেন, এটা আমরা ভারতবাসী মেনে নিতে পারি না। তাই আমরা 3টা থিমকে নিয়ে পার্টির নির্দেশ মোতাবেক আমরা উত্তর ত্রিপুরায় আজকে জনসমাবেশের মাধ্যমে আমরা কংগ্রেস, সিপিএমকে জানান দিতে চাই যে ত্রিপুরার মাটি পদ্মফুলের মাটি, এই ত্রিপুরায় আমরা আছি, আমরা থাকব এবং মানুষকে পাশে নিয়ে মানুষের সাথে থেকে আমরা কাজ করব। সবাইকে নমস্কার।